শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণার দিন আজ। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে বিকেলে শহীদ মিনারে এনসিপির সমাবেশ। বিজয় উদযাপনের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের জমায়েত। মোটরসাইকেল নিয়ে আসা, তারপরে পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগ টেনে নিয়ে চলে গেল। ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনায় আতঙ্কের নাম পূর্বাচল। 5 বছরে প্রাণহানি 100, দিনের বেলাতেও নেই নিরাপত্তা। কিশোর গ্যাংয়ে দৌরাত্ম্য, টহল বাড়ানোর দাবি। জমা অর্থের 10% ঋণও দেয়া হয় না গ্রামীণ পর্যায়ে, বেশিরভাগ যায় খেলাপিদের পকেটে। শহরের বাইরের ব্যাংকগুলোকে 80% স্থানীয় উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পরামর্শ। বাড়ি ঘর বেশকে আমার ছেলেকে আমিনুল হাতে দিছি। 26শে মার্চ ছেলে গেছে রাত্রে 9:30 তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয়নি। 4 মাস ধরে খোঁজ নেই মাদারীপুর সহ 6 জেলার 17 যুবকের। দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ, ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধান শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনা, কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী। এর আগে গত 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনে 1400 ছাত্র জনতাকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। প্রথমে সূচনা বক্তব্য দিবেন ট্রাইব্যুনালের বিচার কাজ শুরুর পরপরই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি সূচনা বক্তব্য দিবেন। এরপরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা যতটুকু জেনেছি যে আজকে 2 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে এবং এই 2 জন সাক্ষীর নামের তালিকা শেখ হাসিনার পক্ষে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে স্টেট ডিফেন্স নিযুক্ত হয়েছেন তাদেরকে এই আজকে সাক্ষ্য গ্রহণের যে যাদেরকে সাক্ষ্য নেওয়া হবে তাদের নাম ও তালিকাও কিন্তু এর মধ্যে স্টেট ডিফেন্সকে দেওয়া হয়েছে। এবং এর আগে আজকে দেখেছি যে 9:27 সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিনি এর আগে এই মামলায় আসামি ছিলেন। আজকে প্রথমবারের মতো রাজসাক্ষী হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকে হাজির করার প্রক্রিয়ার মধ্যেও আমরা দেখেছি কিছুটা ভিন্নতা ছিল। এর আগে যখন তাকে আসামি হিসেবে হাজির করা হয়েছিল তখন তার মাথায় হেলমেট ছিল, বুলেট প্রুফ জ্যাকেট, নিরাপত্তার সবকিছু বিবেচনা করেই তাকে আনা হতো। আজকেই দেখলাম যে তিনি যখন রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো তখন এই ধরনের যে ব্যবস্থা অনেকটা রিল্যাক্স মুডেই তাকে দেখা গেছে ট্রাইব্যুনালের এজলাসে বা গারদখানায় তাকে রাখা হয়েছে। আর যেটি বলে রাখি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম কোনো মামলা যে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে এবং এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও 5টি অভিযোগ আনা হয়েছে। 5টি অভিযোগের মধ্যে মূল যে অভিযোগ সেটি হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে সারা দেশে যে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং প্রায় 25,000 থেকে 30,000 ছাত্র জনতাকে আহত করা হয়েছে। এই সমস্ত দায় দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেই বহন করতে হবে এমনটি অভিযোগ আনা হয়েছে এবং এই দুজনের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। চাংখারপুলের 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় যে লাশ পোড়ানোর ঘটনা, এরকম 6টি অভিযোগ আনা হয়েছে। এরকম 5টি অভিযোগ এই দুজনের বিরুদ্ধে আনা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি দিনের আলোর মতো পরিষ্কার, শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে থেকে পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং গুলি
যে ব্যবহার অর্থাৎ লেথাল ওয়েপেন ব্যবহারের যে নির্দেশনা এর মধ্যে দেশি বিদেশি মিডিয়াতে কিন্তু প্রকাশিত হয়েছে। সেই কারণে বলাই যায় প্রসিকিউশন বারবারই আশা প্রকাশ করছেন তাদের হাতে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে, ভিডিও ফুটেজ, অডিও রয়েছে এবং 58 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে বা সাক্ষ্য দেবেন এই তালিকাও রয়েছে। সবকিছু বিবেচনা করে প্রসিকিউশন যেটি বলছেন যে তারা এই মামলাটি প্রমাণের করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ, দালিলিক প্রমাণ দরকার সবগুলোই তাদের হাতে রয়েছে। এখন সাক্ষ্য গ্রহণ শেষ হলে দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে। উপস্থাপনের পরেই মূলত এই মামলাটি একটি রায়ের পর্যায়ে যাবে এবং সেটি খুব একটা বেশি যে সময় লাগবে আর এমনটিও কিন্তু মনে করছে না ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ দুপুরে। এ মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার মনির হোসেন এবং শহীদ মিনারে আছেন আলামিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেটি শুরু হবে আর কিছুক্ষণ পর রাজধানীর শাহবাগ মোড়ে এবং আমরা এখানে যে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছি, এখানকার মঞ্চ তৈরি হয়েছে এবং যেই নেতাকর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে আসছেন। তবে আপনি জানেন যেহেতু আসলে এটি জনগুরুত্বপূর্ণ মোড় শাহবাগ, সেই আগে থেকেই আসলে বলা হয়েছিল যে বিভিন্ন যেই সড়কগুলো ডাইভারশন করা হয়েছিল সেই সড়কগুলো আসলে ব্যবহার করা হবে। তবে যেহেতু 12টায় আসলে সমাবেশ শুরুর কথা রয়েছে সেক্ষেত্রে এখনও পর্যন্ত যান চলাচল করছে এবং যেই অফিসগামী, যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস সেক্ষেত্রে আসলে এই মোড়টি অতি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আসলে এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে শাহবাগ মোড় দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যেই মঞ্চ করা হয়েছে শাহবাগে সেই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তবে যেটি আসলে ছাত্রদল থেকে এবার বলা হয়েছে এবং নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে ব্যক্তিগত শোডাউন বা কোনো ব্যক্তির শোডাউন তারা করবে না, তারা আসলে ছাত্র সমাবেশ করছে, ছাত্র দলের সমাবেশ করছে। এবং সেক্ষেত্রে আরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এবার কেউ সমাবেশ স্থলে আসতে পারবে না, সেরকম আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আরও নির্দেশনা রয়েছে যে যেহেতু গুরুত্বপূর্ণ দুটি হাসপাতাল রয়েছে এখানে, যেই অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন, সেই যানবাহনগুলোর জন্য আলাদা সড়ক তৈরির এবং স্থান রাখার যেই নির্দেশনা সেটি ছাত্রদল থেকে নেওয়া হয়েছে। তো শাহবাগ থেকে ছাত্রদলের ছাত্র সমাবেশের এই ছিল এখনকার মতো সবশেষ। আমরা একটু যাব শহীদ মিনার, সেখানে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন তুষার। হ্যাঁ জি মনির, আপনি যেমনটা বলছিলেন এখানকার অবস্থাও কিন্তু অনেকটাই তেমনই, কেননা এখানেও কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশের সবশেষ প্রস্তুতি কিন্তু চলছে। এবং আমরা এর আগে যখন দর্শক আপনাদেরকে দেখিয়েছি যে এখানে তখন কিন্তু স্টেজের মোটামুটি কাজগুলো শেষ হয়ে যাচ্ছিল, চেয়ারগুলো এখন আশপাশে রাখা হচ্ছে, বিভিন্ন যে ফ্যানগুলো রয়েছে সেগুলো রাখা হচ্ছে যেন গরম যেহেতু সেই জায়গা থেকে যেন কোনো সমস্যা না হয়, বসার জায়গাগুলো আসলে রেডি করা হচ্ছে। এর বাইরেও আমরা যেমনটা বলছিলাম যে বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে গোয়েন্দা পুলিশের সদস্যরা যেমন সাদা পোশাকা রয়েছেন তেমনি র্যাবের সদস্যরা রয়েছেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে এখানকার নিরাপত্তার কথা মাথায় রেখে। এর বাইরেও প্রচণ্ড সিসিটিভি ক্যামেরা কিন্তু ইনস্টল করা হয়েছে। এর ছাড়া যে এলইডি যেই স্ক্রিনগুলো রয়েছে সেগুলো সবশেষ যে চেক করে নেওয়া হচ্ছে যে সেগুলো যেন মূল প্রোগ্রামের সময় কোনো ধরনের সমস্যা না হয়। এবং আমি যদি বলি আজকে ঠিক এই দিনে কেন আসলে এই যে নতুন বাংলাদেশের ইশতেহার বা এনসিপি যেই জাতীয় নাগরিক পার্টি তারা আসলে তাদের ইশতেহার ঘোষণা করছে, কেননা ঠিক গত বছরের এই দিনটাতেই কিন্তু এই বিকেল 4টা নাগাদ বা 5টা নাগাদ কিন্তু এখানে একটি জনসমুদ্র হয় এবং সেখান থেকেই প্রথম যে এক দফার যে ডাক আসে সেই ডাকটি আসে এবং তারপরেই কিন্তু এই পরিবর্তন এবং তারপরে সেই ইতিহাস রচিত হওয়া সেইটাকে মাথায় রেখেই সেই দিনটাকে স্মরণ করা এবং সেই দিনের কথা মাথায়
রেখে সেই দিনটাকে স্মরণ করে আজকের এই দিনে এই ধরনের অনুষ্ঠান আয়োজন কিন্তু তারা করেছেন। এবং এখানকার নেতাকর্মীদের, এখানে যারা আসলে আয়োজক কমিটিতে যারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল। তারা বলছিলেন যে 12টা সাড়ে 12টা নাগাদ আসলে নেতাকর্মীদের সমাগম ধীরে ধীরে এখানে আরও বাড়তে থাকবে। এর বাইরেও কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু গতকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের যে তারা আসলে তাদের যে কর্মপরিকল্পনা সেটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই সেই জায়গা থেকে তারা কিন্তু 3টা নাগাদ কিন্তু মূল আয়োজন শুরু হয়ে যাবে। এরপরে 4টার মধ্যে কিন্তু মূল যেই ইশতেহার ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং ইশতেহার ঘোষণা করা হবে। তো এর বাইরেও এখানকার যে নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, তেমনি এখনও সাধারণ আশপাশে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু তাদের যেন এখানকার প্রোগ্রাম দেখতে অসুবিধা না হয় সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনগুলো চেক করে নেওয়া হচ্ছে। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে এনসিপির জনসমাবেশের সবশেষ তথ্য। শাহবাগ থেকে যুক্ত ছিলেন মনির হোসেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলামিন তুষার। চব্বিশের ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। পায়ে পায়ে সেদিন সারা বাংলা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষিত হয় সরকার পতনের এক দফা। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি বাংলার ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের এই দিনে ঘটে যাওয়া ইতিহাস জানব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ৩৪ জুলাই কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুর পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ। সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কাতারে ছাত্রের কাঁধে হাত রেখে আসেন শিক্ষক, সন্তানের হাত ধরে আসেন বাবা মা। জনসমুদ্রে হাজির হন শিল্পী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার লাখ লাখ মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, এত রক্তে রাঙানো হাতের নির্দেশনা মানবে না কেউ। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জমায়েত থেকে। এত খুনের পরেও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, ছাত্র হোক যাই হোক, এই দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। আমার জনসাধারণ বলতে যা বোঝায় প্রত্যেকে বাংলাদেশের এক দফার জন্য প্রস্তুত ছিল। শহীদ মিনারে আমরা যখন যাব তার আগেই মানুষজন হাতের আঙুল উপরের দিকে এক উঁচু করে দেখিয়ে দিয়েছিল তারা এইটা শোনার জন্য এসেছে। স্বৈরাচারী শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট যার কাছে মানুষের জীবনের মূল্য নেই কোনো প্রকার, এক দফা ঘোষণা করা মানে বাংলাদেশের জনগণ যারা শহীদ মিনারে এসেছে তারা ডেথ ওয়ারেন্টে নিজের সিগনেচারটা দিচ্ছে। 24-এর ক্যালেন্ডারে চলমান সেই দীর্ঘ জুলাইয়ের এই দিনে সারা বাংলা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জুলাইয়ের ইতি টানতে ছিল বদ্ধপরিকর। কবে সমাপ্ত হবে রক্তিম জুলাই তার ক্ষণ গণনাও শুরু হয় গত বছরের এই দিনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে জমাকৃত অর্থের 10% ঋণও বিতরণ করা হয় না গ্রামীণ পর্যায়ে। উল্টো গ্রামীণ ডিপোজিট চলে যাচ্ছে বড় বড় ঋণ গ্রহীতা আর খেলাপিদের পকেটে। তদবির আর প্রভাবশালী না হওয়ায় অনেক আবেদনকারী ঋণ পান না বলে মনে করেন অর্থনীতিবিদরা। গ্রামীণ অঞ্চলে ব্যাংক ঋণের পরিমাণ না বাড়ায় আর্থসামাজিক উন্নয়নে গতি বাড়ছে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে শহর গ্রামীণ পর্যায়ে ঋণ প্রদানের রেশিও নির্ধারণের পরামর্শ তাদের। পট পরিবর্তনের পর ঋণ ব্যবস্থায় পরিবর্তনের গল্প শুরু হয়েছে সরকারি ব্যাংকে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
ভাকুরতা ইউনিয়নের চনপাড়া বাজার ঢাকার সাভারের ছোট মাঝারি ব্যবসার প্রাণকেন্দ্র। কেউ নিজেই বিনিয়োগ করেছেন, কেউ নিয়েছেন ব্যাংক ঋণ। ব্যাংকে থেকে ঋণ চাইলে সমস্যা না, যারা রানিং ব্যবসা আছে হ্যাঁ গন্যে গায়ে কিনে, আর যাকে রানিং ব্যবসা নাই হ্যাঁ গন্যে কেন। আগে দেখা 2 মাস 3 মাস ঘুরতে হইতো ঋণের লাগে, এখন ঘুরতে হয় না। তো এক সপ্তাহের ভিতরে আমরা ঋণ গ্রহণ করে দেয়। কয়েক বছর আগেও মফস্বল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ পেতে ভোগান্তির অন্ত ছিল না, তবে এখন অনেকটাই দৃশ্য পাল্টে গেছে। তবে পরিসংখ্যান বলছে সারা দেশে ব্যাংক খাতে যে পরিমাণ অর্থ জমা হয় তার বিপরীতে ঋণ ছাড় হয় সবচেয়ে বেশি শহর পর্যায়ে। কেন্দ্রীয় ব্যাংকের মার্চ পর্যন্ত দেয়া প্রতিবেদন বলছে ব্যাংক খাতে মোট জমাকৃত অর্থের মধ্যে সারা দেশে ঋণ প্রদান করা হয়েছে 17,12,618 কোটি 38 লাখ টাকা। এর মধ্যে শহরে জমার বিপরীতে ঋণ প্রদান করা হয়েছে 15,75,897 কোটি টাকা, যা প্রদানকৃত মোট ঋণের 92% বেশি। আর শহরের বাইরে গ্রাহকদের মোট জমাকৃত অর্থের পরিমাণ 3,01,000 কোটি, যার বিপরীতে গ্রাহকরা ঋণ পেয়েছেন মোট প্রদানকৃত ঋণের 8%-এরও কম। অর্থনীতিবিদদের মতে উদ্যোক্তার আবেদন থাকলেও অনেককেই ঋণ দেয়া হয় না প্রভাব না থাকার কারণে। ভারসাম্যপূর্ণ ঋণ ব্যবস্থা না হলে গ্রামীণ পর্যায়ে হবে না কাঙ্ক্ষিত উন্নয়ন। চিটাগাংয়ে যে ব্রাঞ্চ, লার্জার কর্পোরেট ব্রাঞ্চগুলা, সেই ব্রাঞ্চগুলাতে তার যে ডিপোজিট, তার থেকে তার লোন হলো অলমোস্ট 140, 150%, 200%। কিভাবে গ্রামের ডিপোজিটগুলো আনিয়ে ওই ডিভিশনের আন্ডারে বড় বড় বড়োয়ার এবং ডিফল্টার বড়োয়ার এদেরকে দেওয়া হয়েছে, যেই কারণে দেশের যে সার্বিক উন্নতি, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রগ্রেস, এগ্রিকালচার প্রগ্রেস, হাউস বিল্ডিং লোন, এই সমস্ত জিনিস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হচ্ছে। রুরাল এরিয়াতে ওইভাবে আপনার প্রায়োরিটি দেওয়া হয় না, কারণ তারা তদবিরও করতে পারে না, ইনফ্লুয়েন্স কাটাতেও পারে না। 2009 থেকে 24 জুলাই 16 বছরে দুষ্কৃতিকারীদের শহর কেন্দ্রিক ঋণ প্রবাহের অনৈতিক সংস্কৃতি থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা করছে কিছু ব্যাংক। ভারসাম্যপূর্ণ ঋণ ব্যবস্থায় সিলিং করে দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। লক্ষ্য এখন এই মুহূর্তে ক্ষুদ্র ঋণ, এসএমই খাতে ক্ষুদ্র ঋণগুলো এবং কৃষি ঋণগুলো অধিক সংখ্যক লোকের যেমন কর্মসংস্থান তৈরি করা যায়। খেলাপি হওয়ার হারও কিন্তু অনেক কম। রংপুরের টাকা রংপুরে ব্যবহার হবে, রংপুরের মানুষ উপকৃত হবে। রংপুরের ডিপোজিট ঢাকায় এসে কোনো দুর্বৃত্তের হাতে যাবে না। এই সমস্ত এরিয়াতে সিলিং করে দেওয়া উচিত। এটা ওই ব্যাংকই পলিসিটা নিতে পারে, অর সেন্ট্রালি বাংলাদেশ ব্যাংক এটা করতে পারে, যে কোন একটা রেশিওতে আসা উচিত। শহরের বাইরে ব্যাংকগুলো জমাকৃত অর্থের 80% সংশ্লিষ্ট এলাকায় উদ্যোক্তাদের ঋণ হিসেবে প্রদানের পরিবেশ তৈরির পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে পূর্বাচল। দিনে রাতে ছিনতাই আর ডাকাতি যেন স্বাভাবিক ঘটনা। শুধু অপরাধমূলক কর্মকাণ্ডই নয়, গত 5 বছরে 300 ফিটে সড়ক দুর্ঘটনা ও হত্যায় প্রাণ গেছে অন্তত 100 মানুষের। নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়ে এসব অপরাধ ঠেকাতে জনগণকেও সচেতন হবার পরামর্শ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। এসএল মামুনকে সঙ্গে নিয়ে বিস্তারিত রাইদুল ইসলাম শুভর রিপোর্টে। রাজধানীর সঙ্গে পূর্বাঞ্চলের সংযোগকারী আধুনিক সড়ক 300 ফিট। হাই স্পিডের এই সড়কে একের পর এক ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনার কারণে আতঙ্কের এক অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি পূর্বাঞ্চলে ছিনতাইয়ের শিকার 2 ভুক্তভোগীর সঙ্গে কথা হয় সময় সংবাদের। রাত 10:30টার দিকে এক ব্যবসায়ী কাজ শেষে পূর্বাঞ্চল সড়ক ধরে বাড়ি ফেরার পথে কাঞ্চন ব্রিজের আগে তার মোটরসাইকেলটি গতিরোধ করে সবকিছু ছিনিয়ে নিয়ে পিঠে এলোপাতাড়ি কোপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই লোকগুলো কাণ্ডটা করছে, ওরা আমাদের একদম এলাকার চিহ্নিত লোক। এদিকে দিনে দুপুরে পূর্বাঞ্চল সেক্টর এলাকায় বাইকে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে জীবন নিয়ে ফিরলেও সঙ্গে থাকা সব হারান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। একজন মাথায় ডালা করে সবজি কেটে নিয়ে যাচ্ছিল আর কি। ডালার উপরে মানে একটা ধারালো টাইপের দাও ছিল। দাওটা কতক্ষণ পর উঠে মানে আমাদের দিকে তাক করে আমাদেরকে বলে ডিরেক্ট যে ফোন, মানি ব্যাগ যা আছে সেগুলো তাড়াতাড়ি দিয়ে দে। 10 থেকে 12 জন লোক আমাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তারা এলোপাতাড়িভাবে কোপায়। ওই সময় আমার সাথে থাকা প্রায় 60,000 মতো টাকা ছিল, ওটা তারা নিয়ে যায়। এসব ঘটনার পর শুধু রাত নয়, এখন দিনেও এই সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 300 ফিট সড়ক ধরে নীলা মার্কেটের নিচে সড়কে 100 ফিটের রাস্তা ধরে যতটা সামনে এগোনো যায় পুরো রাস্তা অন্ধকার আর
জনমানব শূন্য। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগ টেনে নিয়ে চলে গেল। কোনো রিক্সাওয়ালা কোনো অটোওয়ালারা সাহস পায় না যে ফাঁকে দিয়ে যে টিপলে যাবে। অটো বা মোটরসাইকেল নিয়ে আসা তারপরে ইয়াটা করে। আমরা যে বাইরে থেকে ঘুরতে আসতেছি আমাদেরকে নিরাপত্তা দিবে বা এরকম কিছু আমরা দেখতেছি না। দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেট কার রেসিং আর ইউরোপগুলোতে দর্শনার্থীদের রাস্তা পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গাড়ি থামিয়ে ডাকাতি, ছিনতাই, এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে সড়কটিতে। বাইক নিয়ে আসছে, পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। মিলিবিলি যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোর মধ্যে আপনার এই ঘটনাগুলো হয়। পুলিশের নথি বলছে গত এক বছরে সড়কটিতে ছিনতাইয়ের মামলা হয়েছে ২৭টি। পরিসংখ্যান বলছে গত ৫ বছরে ৩০০ ফুট সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৪ জন, আর ছিনতাই, ডাকাতি ও হত্যার শিকার হয়ে ২১ জনের বেশি প্রাণহানি ঘটেছে। সময় সংবাদের হাতে আসে কাঞ্চন বীজ থেকে নীলা মার্কেট পর্যন্ত ছিনতাইয়ের বা ডাকাতির ঘটনায় সক্রিয় ছিনতাইকারীদের একটি চক্রের সদস্যের নাম। তারা বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। উঠতি বয়সী ছেলেপেলেরা রাতের বেলা এই জিনিসটা হয়। আমাদের দিক থেকে কোনো আন্তরিকতার বা চেষ্টা ত্রুটি নেই, আমরা চেষ্টা করছি। এরপরও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। একটু যদি জনগণ এড়িয়ে চলে এই যে এলাকাগুলোতে ঘটনা এমনি জনমানবহীন এরিয়াগুলো। দিনে রাতে টহল টিম বৃদ্ধির পাশাপাশি পুরো এলাকাটি সিসিটিভির আওতায় আনার দাবি স্থানীয়দের। সাধারণ মানুষ যদি এই জায়গাটিতে বিনোদন কেন্দ্র হিসেবে না ব্যবহার করে হাইওয়ে হিসেবেই এটিকে ব্যবহার করেন, তাহলে অনেক ধরনের অপরাধ থেকে বেঁচে যাবে এই সড়কটি এবং জনসাধারণও নিরাপদ থাকবে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইল, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর সহ ৬ জেলার ১৭ যুবকের খোঁজ নেই ৪ মাস ধরে। দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হন তারা। ধার দেনা করে লাখ লাখ টাকা মানব পাচার চক্রের হাতে তুলে দিয়ে এখন পরিবারে নেমে এসেছে হতাশা। সন্তানকে ফিরে পেতে স্বজনরা ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, তবুও কোনো খোঁজই মিলছে না। পুলিশ বলছে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। শরীয়তপুরের বিশুগাঁও থেকে মা তাসলিমা বেগমের সঙ্গে বাবা ছোটন ব্যাপারীর খোঁজে মাদারীপুরে এসেছে ৫ বছরের সুলতানা। ছবি হাতে কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে টাঙ্গাইলের বাসাইল থানার টেংরিয়াপাড়ার জাহাঙ্গীর মিধার এইচএসসি পাশ করা ছেলে ইয়ামিন আহমেদের পাগলামির কারণে নিজের চালানো সিএনজি অটোরিকশা বিক্রি করে দালালের হাতে তুলে দেন ৫ লাখ টাকা। কোনো ঝামেলা ছাড়াই তার একমাত্র ছেলেকে পৌঁছে দেওয়ার কথা গিরিছে, কিন্তু ৪ মাস ধরে ইয়ামিনের কোনো সন্ধান মিলছে না। ২৬শে মার্চ উনি ছেলে গেছে রাত্রে 9:30 তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয়নি। আমার হাজবেন্ড কোথায় আছে জানি না আমরা। একইভাবে দালালের খপ্পরে পড়ে নেত্রকোনা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ ৬ জেলার ১৭ যুবক গত ২৬ মার্চ লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। এরপর আর কোনো খোঁজই পাচ্ছেন না পরিবারগুলো। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবার থেকে ৫ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। রাজীব আকন আমাদেরকে গ্রিসে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় গত ১০ই মার্চ আমাদের এই লোকগুলোকে নিয়ে গেছেন। বাড়ি ঘর বেচকে আমার ছেলেকে আমিনুলের হাতে দিছি, ওই থেকে এই পর্যন্ত নিখোঁজ। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের থানায় তারা কোনো অভিযোগ দেন, কারো বিরুদ্ধে অভিযোগ দেন, অবশ্যই আমরা সেটি আইনানুগ পন্থায় ব্যবস্থা নিব। এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজীব বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সময় সংবাদ। চাঁদা না দেয়া এবং মামলা তুলে না নেয়ায় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় বাদীকে। এর ৫ দিন পর শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত ২৮ জুলাই বগুড়ার শাহজাহানপুরে এমন হামলার শিকার হন ব্যবসায়ী আল আমিন। ঘটনায় জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট।
স্বামীর পরনের কাপড় বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সালমা আক্তার। গত 28 জুলাই দুপুরে বগুড়ার শাহজাহানপুরের ভাদাইকান্দি গ্রামে নিজ বাড়ির সামনে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় ব্যবসায়ী আলামিনকে। স্বজনদের অভিযোগ, গত 1.5 বছর ধরে আলামিনের চাষের 1 একর জমি প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক দখলের চেষ্টা করছিল। বাধা দিতে গেলে 1 বছরের ব্যবধানে দুবার হামলার শিকার হন আলামিন ও তার পরিবার। 2 ঘটনাতে মামলা করেন তিনি। ক্ষুব্ধ হয়ে আসামিরা জামিনে ছাড়া পেয়ে সম্প্রতি আলামিনের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। আর চাঁদা না দেওয়ায় গত সোমবার বাড়ি থেকে বের হতেই আলামিনের উপর তারা হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। তার বাবা বাধা দিতে গেলে তাকেও মারধর করে পা ভেঙে দেয়। এ সময় আলামিনের সঙ্গে থাকা 1,17,000 টাকা ও একটা আইফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 5 দিন পর শনিবার রাতে মারা যান আলামিন। ওরা খালি লাঠি লুটি আগা দিচ্ছে, আর খালি যত দূর লাঠি উঠিচ্ছে তত ধরে ধরে খালি বাইরে আছে রে। ওরা 10-15টা ভাঙা দিছে, ওদের আমরা বিচার চাই। আমাকে সে ফোন করে বলছিল যে হ্যাঁ আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং টাকা না দিলে সে আমাকে মেরে ফেলে দেবে। এ ঘটনায় গত 30 জুলাই 15 জনের নাম উল্লেখ করে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করে পরিবার। আমাদের কাছে এফআইআর দিলে আমরা 30 তারিখে মামলা রুজু করার পর আইনগত ব্যবস্থা হিসেবে আমরা আসামি গ্রেফতারের চেষ্টা করি সর্বাত্মক। এবং আজকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন মারা যায়। নিহত ব্যবসায়ী আলামিনের 3টি পুত্র সন্তান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে নিহত হয়েছেন অন্তত 57 জন, যার মধ্যে 35 জনই ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান। জাতিসংঘ বলছে গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। সংস্থাটি আরও জানায়, ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিশর আর আমিরাত মিলে 90টি এয়ারড্রপ চালালেও কার্যকর সহায়তা মেলেনি। আকাশপথে ফেলা খাবার জনবহুল এলাকায় পড়ে আহত হচ্ছেন মানুষ। এয়ারড্রপ পদ্ধতিকে অকার্যকর, বিপজ্জনক এবং অপমানজনক বলে আখ্যা দিচ্ছে মানবাধিকার সংস্থাগুলো। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার পদত্যাগের 1 দফা ঘোষণার দিন আজ। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে বিকেলে শহীদ মিনারে এনসিপির সমাবেশ। বিজয় উদযাপনের বর্ষপূর্তিতে শাহবাগের ছাত্র দলের জমায়েত। মোটরসাইকেল নিয়ে আসা, তারপরে ইয়াটা করে পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগটা নিয়ে চলে গেল। ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনায় আতঙ্কের নাম পূর্বাচল। 5 বছরে প্রাণহানি 100, দিনের বেলাতেও নেই নিরাপত্তা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, টহল বাড়ানোর দাবি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।